আমরা এবিটি এর টেস্ট পেপারটাকে ধরে মাধ্যমিক 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব ইংরেজি কোথায় কোথায় আছে, ইংরেজির পেজ নাম্বারগুলো কত কত। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 235। এর আগের যতগুলো পেজ আছে সবগুলো পেজের আলোচনার ভিডিও, পূর্ণাঙ্গ আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। অনেকে তোমরা কমেন্ট করছো যে এর পরের পেজগুলো কোথায়, আগের পেজগুলো কোথায়। তো সেক্ষেত্রে তারা হয়তো আমার চ্যানেলে ঢুকতে পারছে না। তো আমার চ্যানেলে ঢুকে পড়ো, মানে যখন ভিডিও চলবে সে ভিডিও নিচে আমার চ্যানেলের নাম দেওয়া থাকবে ইংলিশ গোল, ওটাকে ক্লিক করবে, দিলে আমার চ্যানেলের পেজটা খুলে যাবে। তারপর প্লে লিস্টকে ক্লিক করবে, তারপর ক্লাস 10-এর ভিডিও ক্লিক করবে, দিলে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা সেখানে পাবে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 235। সম্পূর্ণ পেজটাই আলোচনা হবে, মানে সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পুরোটাই আলোচনা করব। তাই তোমরা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটাকে দেখবে। আমরা 235 পেজে এসে গেছি। একের জায়গাটা সিন দিয়েছে, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার একজন ভাই ছিল, একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। বাবা কি করেছিলেন, তার ছোট ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন এবং ঘর থেকে বেরিয়ে গেছিলেন। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানঅ্যাওয়ে গাইড থেকে। প্যাসেজ তোমাদের সকলের পড়া আছে, লাইনগুলো পড়ে আর মানে বলছে না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এর আগে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং। মানে নিচে কিছু বাক্য দেওয়া আছে, কারেক্ট অল্টারনেটিভ আসতে মানে এমসিকিউ। প্রথমে আমরা এমসিকিউতে যাবো। এর আগে ফাদার ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড এক্সপায়ার্ড। বাবা দেখলেন তার ভাই কিন্তু মারা গেছে। বির আগে ফাদার হ্যাড জাস্ট রিসিভড এ লেটার ফ্রম। বাবা একটা চিঠি পেয়েছিলেন, কাছ থেকে? বাবা একটা চিঠি পেয়েছিলেন, কার কাছ থেকে? উত্তর হচ্ছে আন্ট এস্থার, এস্থার কাকিমার কাছ থেকে, অপশন নাম্বার 3। সি দাগে দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন দ্য টপ অফ এ ট্রি। ঘুড়িটাকে পাওয়া গেল একটা গাছের উপরে। আর ডি দাগে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার। ঘুড়িটাকে তালি মারা হয়েছিল বা সারানো হয়েছিল একটা চিঠি দিয়ে। আর ই দাগে দোজ হু আর টু জলি ফর ওয়ার্ডস আর, মানে যারা এতটা হাসি খুশি ভাষায় প্রকাশ করা যায় না, তারা কারা? উত্তর হচ্ছে ডিক অ্যান্ড মিমি, অপশন নাম্বার 1। এবার আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে 3খানা বাক্য দেওয়া আছে, কমপ্লিট করতে হবে, মানে শূন্যস্থান পূরণ। একে দেখা যাচ্ছে আন্ট এস্থার লিভড ইন, মানে এস্থার পিসিমা বাস করতো কোথায়? শূন্যস্থানে লিখবে 100 of miles inland। দুইয়ের দাগে আছে দ্য পারসন হু সেন্ট দ্য লেটার টু দ্য ন্যারেটার্স ফাদার, মানে বক্তার বাবার কাছে চিঠি পাঠিয়েছিলেন যে ব্যক্তিটা, সে কে? উত্তর শূন্যস্থানে লিখবে আন্ট এস্থার। আর 3-এর দাগে ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটার্স। ডিক আর মিমি ছিল বক্তার কে? উত্তর লিখবো আমরা কাজিনস, COUSINS, কাজিনস মানে খুড়তুতো ভাই বোন। আর সি দাগে ট্রু ফলস আছে, TF লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে দাগে ফাদার রিসিভ দ্য লেটার বাট ডিড নাথিং। বাবা চিঠিখানা তো পেলেন কিন্তু কিছু করলেন না, কথাটা ভুল, F লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দিব, নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম। 2-এর দাগে আছে দ্য ন্যারেটার্স ফাদার ডাজ নট হ্যাভ এনি রিলেশনস অ্যাট প্রেজেন্ট। বক্তার বাবার এই মুহূর্তে কিন্তু কোনো আত্মীয় স্বজন নেই, এটা ফলস হবে, F লিখলাম। এখন সর্বোপরি ওদের কাছে আত্মীয় স্বজন আছে, এই বাক্যটা দেবো সাপোর্টিং স্টেটমেন্ট। তখন লিখবে বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এই বাক্যটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 2। 2-এর জায়গাটা পোয়েম দিয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সে নিরালা নির্জন সমুদ্রে এবং আকাশে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6, জন মেসফিল্ডে লেখা। আমি লাইনটা পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথম দাগে আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব, ডিনোটস দ্য পোয়েটস ডিটারমিনেশন, এই জিনিসটা নির্দেশ করছে কবির দৃঢ় প্রতিজ্ঞাকে। বি দাগে দ্য পোয়েট আস্কস এ স্টার টু গাইড অ্যান্ড কন্ট্রোল দ্য শিপ, কবি একটা নক্ষত্র চাইছেন জাহাজটাকে গাইড করতে এবং নিয়ন্ত্রণ করতে। সি দাগে দ্য ফ্রেজ দ্য সিজ ফেস ইন দ্য লাস্ট লাইন ইন এক্সাম্পল অফ, এই যে সমুদ্রের মুখ, এটা বলতে পার্সনিফিকেশনকে বোঝানো হয়েছে। মুখ কাদের হয়? মানুষের হয়, তাই না? ফেসটা কার হয়? মানুষের হয়, পার্সনের হয়, তো এটা পার্সনিফিকেশনের উদাহরণ, অপশন নাম্বার 2। আর ডি দাগে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট সি লাইফ ইজ, কবির মতে সমুদ্রের যে জীবনটা সেটা কিরকম হয়? উত্তর হচ্ছে ফ্যাসিনেটিং, বেশ কল্পনায় রোমাঞ্চে ভরা, ফ্যাসিনেটিং, অপশন নাম্বার 4। দুখানা প্রশ্ন আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু দ্য সিজ এগেন, কবি আবার সমুদ্রে যেতে চাইছেন কেন? তোমরা উত্তর লিখবে দ্য পোয়েট ওয়ান্টস টু গো ডাউন টু দ্য সি এগেন, এটুকু লিখে তারপর লিখবে বিকজ হি হ্যাজ এ ক্রেজ ফর সি ভয়েজেস, মানে কবি আবার সমুদ্রে যেতে চাইছেন কারণ সমুদ্র যাত্রায় তার একটা উন্মাদনা রয়েছে। আর 2-এর আগে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর হিজ সি ভয়েজ, কবি কি চাইছেন তার সমুদ্র ভ্রমণের জন্য? তোমরা এখানে প্রশ্ন থেকে প্রথম কথা লিখবে, দ্য পোয়েট আস্ক, এখানে এস যোগ করে দেবে, দ্য পোয়েট আস্কস ফর হিজ সি ভয়েজ, তো এটুকু লিখে তারপর তুলে দেবে এ টল শিপ অ্যান্ড এ স্টেয়ার টু স্টিয়ার হার বাই and the wheels kick and the wheels song and the white sails shaking। তাহলে এখান থেকে কথাটা তুলবে, দ্য পোয়েট আস্কস ফর হিজ সি ভয়েজ
তারপরে তুলবে এ টল শিপ থেকে শুরু করে সেকিং পর্যন্ত। এটা 2 এর দাগের উত্তর। এটা আনসিন যেটা পড়ছে শোনো, লেজার লাইট হ্যাজ 4 ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য লাইট প্রডিউসড বাই আদার সোর্সেস। ফর এক্সাম্পল, ইজি মানে ফর এক্সাম্পল, অ্যান ইলেকট্রিক বাল্ব, এ ফ্লোরোসেন্ট ল্যাম্প। লেজার লাইট তোমরা সকলে জানো খুব দ্রুত গতিতে যায় এবং কোনো একটা দিকে যায়, খুব উজ্জ্বল হয় আলোটা। তো লেজার লাইট তার 4টে বৈশিষ্ট্য রয়েছে যেটা আলাদা করে দেয় এই লেজার লাইটকে অন্যান্য উৎস থেকে আগত আলোগুলোর থেকে। অন্যান্য উৎস বলতে যেমন ইলেকট্রিক বাল্বের আলো বা ফ্লোরোসেন্ট ল্যাম্প মানে খুব উজ্জ্বল বাতির কোনো আলো, অথবা দ্য সান সূর্য মানে সূর্য থেকে আসা আলো, উজ্জ্বল বাতি থেকে আসা আলো, কারেন্টের বাল্ব থেকে আসা আলো, এগুলোর থেকে লেজার লাইট তার 4টে বৈশিষ্ট্যের কারণে আলাদা। দ্য লাইট ফ্রম দ্য লেজার লাইট ইজ হাইলি ডাইরেকশনাল। লেজার লাইট থেকে যে আলোটা আসে সেটা প্রচণ্ডভাবে গতিমুখ নির্দেশক, মানে কোনো একটা দিকে যাবে। অন দ্য আদার হ্যান্ড লেজার ট্রাভেলস ইন অনলি ওয়ান ডিরেকশন। আর উল্টো দিকে লেজার লাইট শুধুমাত্র কোনো একটা দিকেই পরিক্রমণ করে বা একটা দিকেই যায়। দ্য লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস। লেজার লাইটের বিভিন্ন ব্যবহার আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ইন্ডাস্ট্রিয়াল লেজার্স কাট টিথ ইন সজ। শৈল্পিক ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে লেজার লাইট কি করে, দাঁতকে কাটতে সাহায্য করে করাত দিয়ে বা করাতের মতো কাজ করে। ড্রিল আইজ ইন দ্য সার্জিক্যাল নিডলস, অথবা অপারেশন টেবিলে যে নিডল সুচগুলো ব্যবহার করা হয় তার সাহায্যে চোখে ড্রিল করতে, ফুটো করতে, গর্ত করতে এই লেজার লাইট কাজে লাগে। অ্যান্ড গাইড বুলডোজার্স, এবং বুলডোজারকে নির্দেশনা করতে, বুলডোজারকে গাইড করতে লেজার লাইট লাগে। সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্টেন্সেস ইন মেকিং ম্যাপস। যারা সার্ভেয়ার মানে যারা গবেষণা করেন, তারা যখন ভূগোলে মানচিত্র তৈরি করেন তখন তারা ডিস্টেন্স মানে দূরত্ব পরিমাপ করেন এই লেজার লাইটকে ব্যবহার করে। ইন কমিউনিকেশনস এ লেজার ক্যান ট্রান্সমিট ভয়েস মেসেজেস অ্যান্ড টেলিভিশন সিগন্যালস। যোগাযোগের ক্ষেত্রে লেজার লাইট কি করে, তারা ভয়েস মেসেজ এবং টেলিভিশনের সিগন্যাল এগুলোকে ট্রান্সমিট মানে পরিবর্তন করতে পারে, স্থানান্তর করতে পারে। দ্য লেজার হ্যাজ গ্রেট অ্যাডভান্টেজেস ওভার ইলেকট্রনিক ট্রান্সমিটার্স। কারেন্টের যে ইলেকট্রনিক্সের যে ট্রান্সমিটার হয় সেখানে প্রচুর সুবিধা আছে লেজার লাইটের, সাচ অ্যাজ দোজ ইউজ টু প্রডিউস রেডিও অ্যান্ড টিভি সিগন্যাল। আর লেজার লাইট আমাদের টিভি সিগন্যাল বা রেডিও সিগন্যাল তৈরি করতে সাহায্য করে। অন সাইন্টিফিক রিসার্চ, আর বৈজ্ঞানিক গবেষণায় সায়েন্টিস্টস আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম। ইউরেনিয়ামের যে আইসোটোপ হয় সেগুলোকে পৃথক করতে লেজার লাইট কাজে লাগে এবং বিজ্ঞানীরা সেটাকে কাজে লাগান। লেজার ক্যান অলসো ডিসক্লোজ ইভেন আফটার 40 years the fingerprint left by the criminal on previously point proof materials like leather on human skin. লেদার এখানে অন হবে না, অর হবে। লেদারের উপর বা মানুষের স্কিনের উপর আগে বলা হতো ওগুলো নাকি প্রিন্ট প্রুফ, পয়েন্ট প্রুফ, মানে কি ওখানে কোনো আঙুল রাখলে সেই আঙুলে নাকি ছাপ পড়ে না। তবে সেরকম কোনো জিনিসের উপর মনে করো ক্রিমিনাল কোনো আঙুলের ছাপ রেখে গেছে, 40 বছর পরেও সেই আঙুলের ছাপকে দেখে ক্রিমিনালকে ধরতে সাহায্য করে লেজার লাইট। ইন মিলিটারি অপারেশনস সাম টাইপস অফ বম্বস অ্যান্ড আর্টিলারি সেলস আর গাইডেড টু দ্য টার্গেটস বাই লেজার বিমস। আর মিলিটারি কাজের ক্ষেত্রে কিছু কিছু বোম আছে, বোমা আছে এবং আর্টিলারি সেল মানে সে গোলা বারুদ এগুলো আছে, এগুলোকে নির্দিষ্ট টার্গেটে ফেলা হয় ওই লেজার বিমকে কাজে লাগিয়ে। কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ হাই এনার্জি লেজার্স টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট। এখন বর্তমানে মিলিটারি গবেষণায় দেখা গেছে কিছু হাই এনার্জি লেজার ব্যবহার করা হচ্ছে, উচ্চ শক্তি সম্পন্ন লেজার ব্যবহার করা হচ্ছে শত্রুদের যে যুদ্ধ বিমান আকাশে উড়ে বেড়ায় সেগুলোকে ধ্বংস করার জন্য, অ্যান্ড মিসাইল এবং সেই মিসাইলগুলোকে ধ্বংস করার জন্য। যেমন লাইক দ্য ইউএসএ স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই অর স্টার ওয়ার প্রোগ্রাম। এখন ইউএসএ মানে আমেরিকা, তারা কিছু ওই এসডিআই মানে আকাশে ডিফেন্সিভ কিছু প্রক্রিয়া তারা চালু করছে যুদ্ধ বিমানের সাহায্যে মহাকাশে যুদ্ধ করবে বলে, এগুলোকে স্টার ওয়ার বলা হয়। এগুলো সবই লেজার লাইটের দ্বারা পরিচালনা করা সম্ভব। স্যাটেলাইটস বিয়ারিং সাচ লেজার্স কুড ওয়ান ডে ফর্ম এ পার্ট অফ উইপন সিস্টেম ইন দ্য আউটার স্পেস। তো অ্যাকচুয়ালি সেই উপগ্রহগুলো যেখানে লেজার লাইট ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু আগামী দিনে বহির্জগতে মানে মহাকাশে এই অস্ত্রশস্ত্র নিয়ে পরমাণু যে যুদ্ধগুলো হবে সেখানে কিন্তু স্যাটেলাইটের এই লেজার লাইট বিভিন্ন একটা আগ্রহী ভূমিকা বা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তো আমরা লেজার লাইটকে নিয়ে একটা আনসিন পড়লাম। এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। একে দেখে লাইট ট্রাভেলস ইন অল ডিরেকশনস বাট লেজার লাইট ট্রাভেলস ইন ওয়ান ডিরেকশন। আলো কিন্তু বিভিন্ন অভিমুখে বা গতিমুখে যাত্রা করলেও লেজার লাইট কিন্তু শুধুমাত্র একটা ডিরেকশনে যায়। আর দুয়ে দেখে লেজার্স ক্যান ডিসক্লোজ দ্য ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই এ ক্রিমিনাল ইভেন আফটার 40 years। আর লেজার কি করে, ফিঙ্গারপ্রিন্টকে ডিসক্লোজ করতে পারে এমনকি 40 বছর পরেও। তিনে দেখে এ লেজার ক্যান ট্রান্সমিট ভয়েস মেসেজেস অ্যান্ড টেলিভিশন সিগন্যালস। লেজার কি করে, ভয়েস মেসেজ এবং টেলিভিশন সিগন্যাল এগুলোকে ট্রান্সমিট করতে পারে। আর চারে দেখে স্যাটেলাইটস বিয়ারিং লেজার্স ক্যান বি ইউজড ইন
স্যাটেলাইট উপগ্রহ যাতে লেজার লাইট ব্যবহার করে সেগুলোকে ব্যবহার করা হয় কিসে? ব্যবহার করা যেতে পারে কোথায় না উইপন সিস্টেম ইন আউটার স্পেস, মানে আকাশে উইপন সিস্টেমে লড়াইতে বা যুদ্ধতে। 5 দাগে সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্টেন্স ইন মেকিং ম্যাপস। গবেষণাকারীরা লেজার রেঞ্জকে ব্যবহার করছেন ওই ভূগোলের ম্যাপ তৈরি করার সময় দূরত্ব পরিমাপের ক্ষেত্রে। আর 6 দাগে ইন্ডাস্ট্রিয়াল লেজার স্ক্যান কাট টিথ ইন স। শৈল্পিক ক্ষেত্রে লেজারকে কাজে লাগানো হবে ওই করাতের সাহায্যে দাঁতকে কাটতে। অপশন নাম্বার এ। আচ্ছা, ট্রু ফলস আছে, সঙ্গে টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য লেজার হ্যাজ জাস্ট ওয়ান ইউজ। লেজারের শুধুমাত্র একটা মাত্র ব্যবহার আছে, কথাটা ভুল, ফলস। আমরা এফ লিখলাম আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো দ্য লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস। এই বাক্যটা দেবে সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2 দাগে ইন সাইন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু কাট আইস। বরফকে কাটতে লেজার লাইট লাগানো হচ্ছে, কথাটা ভুল, দাঁতকে কাটতে, ফলস হবে। আর সাইন্টিফিক রিসার্চে ব্যবহার করা হচ্ছে কি জন্য? ওই ইউরেনিয়ামের যে আইসোটোপগুলো আছে সেগুলোকে পৃথক করার জন্য। সাপোর্টিং স্টেটমেন্ট দেবো অন সাইন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট isotopes of uranium. আর 3 দেখা যাচ্ছে কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ লো এনার্জি লেজার টু ডেস্ট্রয় এভরি এয়ারক্রাফট। ওই এয়ারক্রাফটকে বানানোর জন্য লো এনার্জি লেজারকে ব্যবহার করা হচ্ছে, কথাটা ভুল, হাই এনার্জি লেজারকে ইউজ করা হচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ হাই এনার্জি লেজার্স টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট। কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ইজ লেজার লাইট ডিফারেন্ট ফ্রম লাইট প্রডিউসড বাই আদার সোর্সেস। অন্যান্য উৎস থেকে আগত আলোর থেকে লেজার লাইট আলাদা কিভাবে? একদম প্রথম পারাটা লিখে দিলেই হবে। লেজার লাইট হ্যাজ 4 ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য লাইট produced by other sources. For example, an electric bulb, a fluorescent lamp, or the sun. The light from the laser light is highly directional. On the other hand, laser travels in only one direction. মানে প্রথম প্যারা 4 লাইন পুরো তুলে দিলে 1 দাগের উত্তর হয়ে যাবে। 2 দাগে আছে রাইট অ্যাট লিস্ট 2 পারপাসেস অফ ইন্ডাস্ট্রিয়াল লেজার্স। মানে শৈল্পিক ক্ষেত্রে লেজারের অন্তত ব্যবহারের 2টো উদ্দেশ্য বলো। আমরা উত্তরে লিখব ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল লেজার্স কাট টিথ ইন সজ, ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস অ্যান্ড গাইড বুলডোজার্স। তাহলে ফর থেকে শুরু করে বুলডোজার্স অব্দি, এটা 2 দাগের উত্তর। 3 দাগে আছে হোয়াট ইজ দ্য পারপাস অফ লেজার ইন সায়েন্টিফিক রিসার্চ। বৈজ্ঞানিক গবেষণাতে লেজারের উদ্দেশ্যটা কি? সেক্ষেত্রে উত্তর লিখবে অন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম। অন থেকে ইউরেনিয়াম অব্দি, এটা 3 দাগের উত্তর। 4 দাগে হাউ ক্যান লেজার হেল্প টু ক্যাচ ক্রিমিনালস। লেজার ক্রিমিনালকে ধরতে কিভাবে সাহায্য করে? তার উত্তর দেবে লেজার ক্যান অলসো ডিসক্লোজ ইভেন আফটার 40 years দ্য ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই দ্য ক্রিমিনাল অন প্রিভিয়াসলি পয়েন্ট প্রুফ ম্যাটেরিয়ালস লাইক লেদার অর হিউম্যান স্কিন। লেজার থেকে স্কিন অব্দি, এটা 4 দাগের উত্তর। আমরা গ্রামারে যাব। 4 দাগে প্রথমে কারেক্ট অল্টারনেটিভ বাঁচতে হবে। এ পেডেস্ট্রিয়ান ওয়াজ ইনজিওর্ড হোয়েন এ মিনিবাস হিট হিম ফ্রম বিহাইন্ড। একটা পথচারী আহত হলো যখন একটা মিনিবাস পেছন থেকে তাকে ধাক্কা মারলো। হি ওয়াজ টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল। তাকে নিয়ে যাওয়া হলো একটা কাছের হাসপাতালে। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেম অফ এ নোবেল ফ্যামিলি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একটা ভদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সি ওয়াজ বর্ন ইন ফ্লোরেন্স। তিনি ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেছিলেন। হোয়েন কিং জর্জ দ্য 4 ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড। যখন 4th জর্জ রাজা তিনি ইংল্যান্ডের শাসনকর্তা ছিলেন। তাহলে শূন্যস্থানে বসলে অফ ইন দা। ডু অ্যাজ ডাইরেক্টেড 3খানা দেওয়া আছে। ডিড ইউ ডু ইট, এটা ভয়েস চেঞ্জ করলে হবে ওয়াজ ইট ডান বাই ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। 2 দাগে দ্য স্কুল ওয়াজ ওভার দ্য চিলড্রেন রাস্ট আউট। সিম্পল করতে বলেছে, স্কুলটা শেষ হলো বাচ্চারা ছুটে বেরিয়ে গেল। তাহলে স্কুলটা শেষ হওয়ায় বাচ্চারা ছুটে বেরিয়ে গেল। তাহলে উত্তর লিখবে দ্য স্কুল বিং, BEING, বিং, দ্য স্কুল বিং ওভার। তারপর সেকেন্ড বাক্যটা তুলে দেবে দ্য চিলড্রেন রাস্ট আউট। এই যে বাক্যটা আছে দ্য চিলড্রেন রাস্ট আউট, এটা পরে তুলে দেবে। উত্তরটা আবার বলছি দ্য স্কুল বিং ওভার দ্য চিলড্রেন রাস্ট আউট। আর 3 দাগে দ্য পুলিশ অফিসার সেড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ। পুলিশ অফিসার জিজ্ঞেস করছে তুমি কি তোমার ভাইয়ের সাথে দেখা করেছিলে এই মাসে? তো এখানে কাকে বলছে বলেনি, আমি ধরে নিলাম আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা উত্তর লিখবো দ্য পুলিশ অফিসার আস্কড। পুলিশ অফিসার জিজ্ঞেস করলো ইফ, IF, ইফ লিখবে। তারপর আমি আমার ভাইয়ের সাথে দেখা করেছিলাম কিনা। তাহলে আই হ্যাড মেট, MET, মেট মাই ব্রাদার দ্যাট মান্থ। এই দিস মান্থটা পাল্টাবে দ্যাট মান্থ। উত্তরটা আবার বলছি দ্য পুলিশ অফিসার আস্কড ইফ আই হ্যাড মেট মাই ব্রাদার দ্যাট মান্থ। ফ্রেজাল ভার্ব 3খানা আছে। একটা আছে কম্পোজড, মানে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার। বাবা লিখেছিলেন একটা লম্বা চিঠি। কম্পোজড মানে লিখেছিলেন। উত্তর হবে পুট ডাউন। দ্য মাউন্টেন মেট এ স্কুইরেল। এখানে মেট মানে দেখতে পেয়েছিল, সাক্ষাৎ করেছিল। তার উত্তর লিখবে কেম অ্যাক্রস। কাম অ্যাক্রস লিখবে না, কেম অ্যাক্রস লিখবে।
আর দ্য ট্রেন রিচড এলাহাবাদ, তো রিচ মানে পৌঁছেছিল, উত্তর হবে গট টু। গেট টু লিখলে হবে না, গট টু লিখতে হবে। আর 6 থেকে ভোকাবুলারি, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে। ডেমোলিশ, সমার্থক শব্দ হবে ডেস্ট্রয়। আর ডিভাইসেস দ্যাট সেন্ড আউট সিগন্যালস, সিগন্যাল পাঠায় যে যন্ত্রগুলো তাকে ট্রান্সমিটার্স বলে। ফর্মারলি মানে আগেকার, উত্তর হবে প্রিভিয়াসলি। আর ইম্পর্টেন্ট ফিচার্স, উত্তর হবে ক্যারেক্টারিস্টিক্স। এই 4খানা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এবার আমরা রাইটিং স্কিলে প্রবেশ করবো। 7 থেকে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর ডিপ কনসার্ন ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার বাই দ্য ম্যানুফ্যাকচারার্স অফ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। এখন যে কিছু প্যাকেজ করা বোতলবন্দি জল বাজারে বিক্রি হয় না, রাস্তাঘাটে তোমাদের চেষ্টা পেলে 10 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে খেয়ে নাও, তো সেই সমস্ত জলগুলোকে বলা হয় প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। এইগুলো ব্যবহারের প্রবণতা বেড়েছে, যার ফলে কি হচ্ছে, ম্যানুফ্যাকচারার মানে এই জল যেখানে তৈরি হচ্ছে সেই কারখানাগুলোর সংখ্যাও বাড়ছে। এর ফলে গ্রাউন্ড ওয়াটার, মাটির তলায় যে জলস্তর রয়েছে সেটা মারাত্মকভাবে নিচের দিকে নামছে। গভীর চিন্তা প্রকাশ করছে, আগামী দিনে জল সংকট দেখা দিবে, পানীয় জল পাওয়া যাবে না। এই দুশ্চিন্তা জানিয়ে খবর কাগজের সম্পাদককে একটা চিঠি লিখতে হবে। সেক্ষেত্রে আমরা শুরুতে প্রথমে লিখবো টু, তার নিচে লিখবো দ্য এডিটর, তার নিচে লিখবো দ্য স্টেটসম্যান, তার নিচে লিখবো 4 চৌরঙ্গি স্কোয়ার, তার নিচে কলকাতা 700001। এটা হচ্ছে এডিটোরিয়াল চিঠির একটা অ্যাড্রেস। আরও 2-1 রকম অ্যাড্রেস আছে, তোমরা এটা মুখস্থ করে রাখবে। যাই এডিটোরিয়াল লেটার আসুক তোমরা এই অ্যাড্রেসটা দিয়ে দেবে। সাবজেক্ট লিখবো এক্সেসিভ ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার, মানে ভূগর্ভস্থ জলের অত্যধিক ব্যবহার। এবার ডিয়ার স্যার লেখা শুরু করবো, মাননীয় মহাশয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইউর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য সেড সাবজেক্ট। অত্যন্ত বিনম্রতার সাথে এবং সম্মানের সাথে আমি জানাচ্ছি যে, বা আমার বিনীত নিবেদন এই যে, আপনার খবর কাগজের ছোট্ট জায়গার প্রয়োজন উপরিউক্ত বিষয়ে আমার দুশ্চিন্তা প্রকাশ করার জন্য। এটা লেখার পর সেকেন্ড প্যারা শুরু করবে, লিখবে গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য মেন সোর্স অফ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। ভূগর্ভস্থ জল হচ্ছে আমাদের পানীয় জলের প্রধান উৎস। বা টুডে এ টেন্ডেন্সি টু ইউজ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার হ্যাজ বিন ইনক্রিজড। কিন্তু এখনকার দিনে ওই প্যাকেজ করা যে ড্রিঙ্কিং ওয়াটার বাজারে পাওয়া যায় সেইগুলো ব্যবহার করার প্রবণতা বেড়েছে। সো দ্য ম্যানুফ্যাকচারার্স অফ সাচ ওয়াটার আর ফাউন্ড এভরিওয়্যার। তাই ওই রকম জলের প্রস্তুতকারক সংস্থা এখন সর্বত্র দেখতে পাওয়া যায়। দে ইউজ গ্রাউন্ড ওয়াটার এক্সেসিভলি, তারা গ্রাউন্ডের তলার যে জলগুলোকে প্রচণ্ডভাবে ব্যবহার করে। বিসাইড সাম কেয়ারলেস পিপল ওয়েস্ট দ্য গ্রাউন্ড ওয়াটার অলসো, কিছু বেপরোয়া লোকেরা তারা কিন্তু গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জলটাকে বিভিন্নভাবে ব্যবহার করে নেয়। সো দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল ইজ ডিক্রিজিং র্যাপিডলি, তাই ভূগর্ভস্থ জলস্তর মারাত্মকভাবে নিচের দিকে নামছে। ইন ফিউচার উই মে ফেস দ্য স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, ভবিষ্যতে কিন্তু আমরা পানীয় জলের অভাবের মুখোমুখি হতে পারি। উই মাস্ট সেভ আওয়ার গ্রাউন্ড ওয়াটার টেবল, আমরা অবশ্যই বাঁচাবো আমাদের ভূগর্ভস্থ জলস্তর। উই শুড স্টপ ওয়েস্টিং ইট, এটার অপচয় করাটা আমাদের এক্ষুনি বন্ধ করতে হবে। উই শুড কন্ট্রোল দ্য ইউজ অফ প্যাকেজড ওয়াটার, তাছাড়া প্যাকেজ করা জল যে বাজারে পাওয়া যায় সেগুলোকে কন্ট্রোলে ব্যবহার করতে হবে। উই শুড ইউজ পন্ড ওয়াটার অর রিভার ওয়াটার ইন ওয়াশিং, এই ধোয়াধুয়ির কাজে, কাপড় কাচা বলো, গাড়ি ফাড়ি ধোয়া বলো, এই সমস্ত কাজে আমাদের পন্ড ওয়াটার বা রিভার ওয়াটার এগুলোকে ব্যবহার করতে হবে। অনলি দেন আওয়ার ফিউচার জেনারেশন ওন্ট ফেস দিস হ্যাজার্ড অফ ড্রিঙ্কিং ওয়াটার, শুধুমাত্র তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে এই পানীয় জলকে নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হবে না। থার্ড প্যারা লিখবে, সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই সাবজেক্ট ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য পিপল বিকাম অ্যাওয়ার অফ ইট অ্যান্ড দ্য কনসার্নড অথরিটি টেক্স এনি রিকোয়ার্ড স্টেপ। আমি আপনাকে অনুরোধ করছি আমার এই বিষয়টাকে আপনার খবর কাগজে হাইলাইট করতে, যাতে লোকেরা সচেতন হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করে। এটা লিখে চিঠি লেখা শেষ করবে। ডান দিকে লিখবে ইয়োর্স ট্রুলি, আপনার একান্ত অনুগত, বলে তোমার নামটা দেবে। আমি এখানে লিখেছি বিকাশ পাহাড়ি, তোমরা তোমাদের নামটা দেবে, তারপর তোমাদের অ্যাড্রেস দেবে। আমি লিখেছি ভিলেজ পোস্ট PS দীঘা এবং ডিস্ট পূর্ব মেদিনীপুর, এই 2 লাইন লিখেছি। তোমরা কিন্তু তোমাদের বাড়ির ঠিকানা এখানে দেবে। আর বাম দিখানে থ্যাঙ্কিং ইউ লিখবে, আর তারপর ডেট দেবে। আমি এখানে লিখেছি 15/12/2024, তোমরা যেদিন পরীক্ষায় লিখবে সেদিনকার তারিখ দিয়ে দিবে। 8-এর দাগে বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন বেনিফিটস অফ ইউজিং গুড ডিকশনারি, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। একটা ভালো ডিকশনারি ব্যবহার করার উপকারিতা কোথায়, এই নিয়ে একটা রচনা লিখতে হবে। কিছু পয়েন্টস দেওয়া আছে। ফ্যামিলিয়ারিটি উইথ নিউ ওয়ার্ডস, এতে কি হয়, নতুন শব্দের সঙ্গে পরিচয় ঘটে। ফ্যামিলিয়ারিটি মাঝখানে স্পেস হবে না, আর ওয়ার্ডস বানান ভুল দিয়েছে, মানে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় ঘটবে ডিকশনারি ভালো ব্যবহার করলে। ডেভেলপস আইডিয়া অন দেয়ার ইউসেজ, ওই শব্দগুলোর ব্যবহার সম্পর্কে আইডিয়া তোমার বাড়বে। হেল্পস ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বেটার, কোনো একটা ল্যাঙ্গুয়েজকে ভালো করে শিখতে গেলে শব্দ ভাণ্ডার লাগবে, তোমাকে সাহায্য করবে। গ্রোজ কিউরিয়াসিটি অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, সেই সব ভাষা সম্পর্কে তোমার আগ্রহ কৌতূহল বাড়বে। আর ইনক্রিজেস রাইটিং স্কিল, তোমার লেখার ক্ষমতা বাড়বে। এই কটা পয়েন্টসকে কাজে লাগিয়ে প্যারাগ্রাফটা লিখতে হবে। ভালো ডিকশনারি ব্যবহার করার গুরুত্ব কোথায়, সেক্ষেত্রে আমরা হেডিং দেবো দ্য বেনিফিটস অফ ইউজিং এ গুড ডিকশনারি, একটা ভালো ডিকশনারি ব্যবহার করার উপকারিতা, এটা হেডিং দিয়ে দেবে। তারপর লিখবো ডিকশনারি ইজ এ ভেরি কমন টার্ম ফর অল অফ আস, আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত একটা শব্দ হচ্ছে ডিকশনারি।
ইট ইজ দ্য স্টোর হাউস অফ থাউজেন্ডস অফ ওয়ার্ডস অফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। কোনো একটা বিশেষ ভাষার হাজার হাজার শব্দের ভাণ্ডার হচ্ছে ডিকশনারি। উই নিড ইট হোয়েন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ বেটার। আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজকে ভালো করে বোঝার চেষ্টা করব বা করতে চাই তখনই আমাদের ডিকশনারি প্রয়োজন হয়। উই মেনলি ইউজ ইংলিশ ডিকশনারি। তবে আমাদের এখানে আমরা মূলত ইংরেজি ডিকশনারি ব্যবহার করি। বিকজ উই হ্যাভ এ ক্রেজ টু লার্ন ইংলিশ, কারণ ইংরেজি শেখার একটা উন্মাদনা আমাদের মধ্যে রয়েছে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন চুজিং আ গুড ডিকশনারি। তাই আমাদের কিন্তু একটা ডিকশনারি বাঁচতে গেলে একটু কেয়ারফুল থাকতে হবে, যা তার ডিকশনারি বেছে নিলে হবে না। এ গুড ডিকশনারি ক্যান হেল্প আস এ লট। একটা ভালো ডিকশনারি আমাদের অনেক সাহায্য করতে পারে। উই গেট নট অনলি দ্য মিনিং অফ ওয়ার্ডস ইন এ গুড ডিকশনারি। একটা ভালো ডিকশনারিতে শুধুমাত্র যে আমরা কিছু শব্দের মিনিং পেয়ে যাব তা নয়, বাট উই অলসো গেট দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ ওয়ার্ডস দেয়ার। আমরা সেখানে কিন্তু শব্দের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এগুলোও সেখানে পাবো। উই গেট দ্য রুট অফ দ্য ওয়ার্ডস। ওই শব্দের মূল শব্দ কোথায় সেগুলো আমরা পাবো। অ্যান্ড দ্য ডিফারেন্ট ইউসেজেস ইন এ গুড ডিকশনারি। এবং সেই শব্দগুলোর বিভিন্ন ব্যবহার একটা ভালো ডিকশনারিতে আমরা পেয়ে যাব। ইন দিস ওয়ে উই বিকাম ফ্যামিলিয়ার উইথ মেনি মোর নিউ ওয়ার্ডস। এইভাবে আমরা অনেক বেশি নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হতে পারবো। উই গেট আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য প্রপার ইউজ অফ দ্য ওয়ার্ডস। সেই শব্দগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে আমরা পরিষ্কার একটা ধারণা পাবো। আওয়ার ভোকাবুলারি ইজ ইনক্রিজড। আমাদের ভোকাবুলারি উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইট হেল্পস আস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ বেটার। এটা আমাদের সাহায্য করবে একটা ভালো করে ভাষাকে বুঝতে এবং ভালো করে শিখতে। আওয়ার কিউরিওসিটি অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ গ্রোজ। কোনো একটা ভাষা সম্পর্কে আমাদের কৌতূহল বা আগ্রহ দুটোই বাড়বে। ইফ উই লার্ন মোর অ্যান্ড মোর, যদি আমরা আরও বেশি বেশি করে শব্দ শিখি, আওয়ার স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং স্কিল উইল অটোমেটিক্যালি ইনক্রিজ। আমাদের কথা বলার ক্ষমতা, পড়ার ক্ষমতা এবং লেখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে অটোমেটিক্যালি আপনা আপনি বাড়বে। সো উই মাস্ট ইউজ এ গুড ডিকশনারি। তাই আমরা অবশ্যই একটা ভালো ডিকশনারি ব্যবহার করব। এইভাবে একটা ভালো ডিকশনারি ব্যবহার করার উপকারিতাটা কি সেই নিয়ে আমরা সংক্ষেপে একটা রচনা লিখলাম। 9 দাগে রাইট এ স্টোরি, আর গল্প লিখতে বলেছে, কিছু পয়েন্ট দেওয়া আছে। এ ডিসিটফুল শপকিপার, একজন চিটিংবাজ বা বেইমান দোকানদার, সেলস আন্ডারওয়েট, সব জিনিসকে বিক্রি করে, হ্যাঁ, তবে কম কম ওজন দেয়। মানে 1 কিলোর জিনিস কিনে তুমি বাড়ি নিয়ে পৌঁছাবে, বাড়ি থেকে দেখবে 900 গ্রাম, মানে সে চিটিং করে দিয়েছে। এরকম দোকানদারটা চালাতো আর কি। এ বয় আক্স হোয়াই, একদিন একটা ছেলে জিজ্ঞেস হলো যে আপনি এরকমটা করছেন কেন? তো হি রিপ্লাইজ ইউ হ্যাভ টু ক্যারি লেস। তখন দোকানদার মজা করে উত্তর দিল, তার বাবু কম দিলে তোমাকে বয়ে নিয়ে যেতে হবে কম, কম ওজন বইতে হবে, তাই তোমাকে কম দিই। তখন হি পেজ লেস, তখন ছেলেটা চালাকি করে কম পয়সা পেমেন্ট করলো। দ্য কাউন্টিং লেস ইন দ্য অ্যান্সার টু হোয়াই। যখন দোকানদার জিজ্ঞেস হলো তুমি আমাকে কম পয়সা দিলে কেন, তখন বাচ্চাটা উত্তর দিল যে আপনাকে কম গুনতে হবে, আপনার গোনার পরিশ্রম কমে যাবে। আপনার যেমন ব্যবহার আপনি পাল্টা সেরকম ব্যবহারই পেলেন, যেমন কর্ম তেমন ফল। এই নিয়ে আমরা গল্পটা লিখবো। আমরা সেক্ষেত্রে হেডিং দেবো এ ডিসঅনেস্ট শপকিপার, একজন অসৎ দোকানদার। ওয়ান্স দেয়ার লিভড এ শপকিপার, একদা একজন দোকানদার বাস করতো ইন এ টাউন, একটা শহরে। হি ওয়াজ ভেরি ডিসঅনেস্ট, সে প্রচণ্ড অসৎ ছিল। হি ওয়াজ ডিসিটফুল, সে প্রতারক ছিল। হি সোল্ড থিংস আন্ডার ওয়েট, সে সব জিনিস কম ওজন করে বিক্রি করতো। বাট হি ডিড ইট ট্যাক্টফুলি, কিন্তু বেশ চালাকির সাথে এই কাজটা করতো। দ্য কাস্টমার্স কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য শপকিপার ওয়াজ চিটিং। কাস্টমারে কখনো ধরতেই পারতো না যে দোকানদার চিটিং করছে। বাট ওয়ান ডে এই ইয়াং বয় নোটিসড ইট, কিন্তু একদিন একটা ইয়াং ছেলে সেটা নোটিস করলো, দেখে নিল। হি কট দ্য শপকিপার রেড হ্যান্ডেড, সে হাতে নাতে দোকানদারকে ধরে ফেললো। হি আস্কড দ্য শপকিপার হোয়াই হি গেভ লেস ওয়েট ইন থিংস, সে দোকানদারকে জিজ্ঞেস করলো আপনি সবসময় আপনি জিনিসের কম ওজন কেন দেন। দ্য শপকিপার স্মাইল অ্যান্ড রিপ্লাইড দ্যাট দ্য কাস্টমার্স হ্যাড টু ক্যারি লেস, দোকানদার হেসে হেসে উত্তর দিল যে আমাকে কাস্টমারদেরকে কম ওজন বয়ে নিয়ে যেতে হবে, তাই আমি কম ওজনের জিনিস দিই। দ্য বয় ডিড নট সে এনিথিং, ছেলেটা কিছু বলল না। হি মেড পেমেন্ট অফ দ্য থিং হুইচ হি বট, সে যে জিনিসটা কিনেছিল তার জন্য সে পেমেন্ট করলো, টাকা দিল। বাট হি পেড লেস মানি, কিন্তু সে পয়সা ইচ্ছে করে পুরো পয়সা দিল না, কম পয়সা দিল। দ্য শপকিপার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ পেইং লেস মানি, দোকানদার তখন ছেলেটাকে জিজ্ঞেস করলো তুমি কম পয়সা পেমেন্ট করছো কেন। দ্য বয় রিপ্লাইড জোকিংলি, তখন ছেলেটা মজা করে হাসতে হাসতে উত্তর দিল ইউ হ্যাভ টু কাউন্ট লেস, আরে আপনাকে তো কম গুনতে হবে। দ্য শপকিপার রিয়ালাইজড হিজ মিস্টেক, আর এই কথা থেকে দোকানদার তার নিজের ভুলটা বুঝতে পারলো। হি ওয়াজ অ্যাসেমড, সে লজ্জিত হলো। অ্যান্ড হি স্টপড ডিসিভিং হিজ কাস্টমার্স, তার কাস্টমারদেরকে ঠকানো সে বন্ধ করলো। হি বিকেম অ্যান অনেস্ট শপকিপার, সে একজন সৎ দোকানদারে রূপান্তরিত হলো। মোরাল কি দেবো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই মূলধন। অথবা লিখতে পারো যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্যাট, সেটাও লিখতে পারো। এমনি করে 235 পেজে যে ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের সমৃদ্ধ করবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করবে। এর আগের পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। এর পরে যতগুলো পেজ আছে সবগুলো চ্যানেলের আলোচনা ভিডিও আপলোড হবে। তো
তো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেটসগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করো, সবারই উপকার হোক, সবাই পড়াশোনা ভালো করে করুক এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো হোক।